মহামারীকালেও মেগা প্রকল্পগুলোর বরাদ্দ বেড়েছে, সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ, মুঠোফোন ইন্টারনেটের খরচ না কমায় হতাশা। ঋণ পরিশোধে ব্যয় হবে মোট বাজেটের 11 ভাগ, লক্ষ্যমাত্রা না বাড়িয়ে এনবিআর এর ওপর রাজস্ব আদায়ের ভার। গত বছরের মতোই পিছিয়ে থাকার শঙ্কা। করোনায় বিধ্বস্ত অর্থনীতিতে কোমর শক্ত করে দাঁড়িয়ে কৃষি। উপকরণের দাম কমার খবরে কৃষকরা খুশি, তবে বরাদ্দকে অপর্যাপ্ত বলছেন সংশ্লিষ্টরা। এবং খাগড়াছড়ির পাহাড়ি জমিতে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ। প্রতি কেজির দাম বিশ্ববাজারে প্রায় ৬,০০০ টাকা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। মহামারীকালে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণকারী মেগা প্রকল্পগুলো। পদ্মা সেতু ও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ দ্রুত এগিয়ে যাওয়া প্রকল্পগুলোতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেটে। ঘোর ক্রান্তিকালে উন্নয়ন দর্শন বাস্তবায়নে বরাদ্দের টাকা খরচে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অতিমারি করোনায় ধুঁকতে থাকা দিনগুলোতে বড় হিসেব যখন টিকে থাকা ভ্যাকসিন বন্দোবস্ত, চিকিৎসার সুব্যবস্থা সহ আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও থমকে যায়নি দেশের চিত্র পাল্টে দেয়া মেগা প্রকল্পগুলো। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বপ্নের পদ্মা সেতুতেও বরাদ্দ বেড়েছে গেল বছরের তুলনায়। বরাদ্দ বেড়েছে কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পেও। যোগাযোগ অবকাঠামোর নতুন সক্ষমতা গড়তে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত ডুয়েল গেজ রেল সংযোগ প্রকল্পটিও সুদৃষ্টি পেয়েছে সরকারের। যমুনা নদীতে রেল সেতু নির্মাণও বরাদ্দ পেয়েছে গতবারের চেয়ে বেশি। জোর দেয়া হয়েছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প মাতারবাড়িতেও। এছাড়া মেট্রো রেল প্রকল্পে ৪,৮০০ কোটি টাকার পাশাপাশি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পেও বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। প্রকল্পকে পূর্ণ অবয়ব দিতে বরাদ্দ দেয়া হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষঙ্গিক কাজেও। করোনা চ্যালেঞ্জ মাথায় নিয়েও ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার বিষয়ে উচ্চকণ্ঠ বাস্তবায়নকারী কর্মকর্তারা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা জানালেন, গাফিলতির সুযোগ নেই স্পর্শকাতর এসব স্থাপনায়। মেজর অ্যাক্টিভিটিসগুলি এই বছরই হবে। 16 সেপ্টেম্বর প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা হবে। কোভিড পরিস্থিতিতে কোনোদিনই আমাদের কাজ বন্ধ থাকেনি। বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিন 25,000 থেকে 26,000 জনবল কাজ করছে মাঠে। নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই, কারণ এই ধরনের প্রকল্প মনিটরিং এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে। নিকট অতীতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা প্রধানমন্ত্রীর সাবেক এই মুখ্য সচিব মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করে বরাদ্দ ব্যয় করাই হতে হবে মূল লক্ষ্য। যারা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন তারা টাইমলাইন মেনটেন করে স্বচ্ছতার সাথে নিবিড়ভাবে কাজটি পরিবীক্ষণ করবেন। আমাদেরকে প্রতি মুহূর্তকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য করোনাকেও মোকাবেলা করতে হবে, উন্নয়ন অগ্রযাত্রাকেও সামনে রাখতে হবে। মেগা প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়ন করা গেলে সক্ষমতার পাশাপাশি দেশ প্রবৃদ্ধি অর্জনেও এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতেও কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রস্তাবিত বাজেটে টেলিকম সেবায় কমানো হয়নি সম্পূরক শুল্ক কিংবা সিম ট্যাক্স। সুখবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মুঠোফোন কিংবা ইন্টারনেটে। ফলে 2021-22 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়।
তবে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের উত্থাপিত বাজেটে মুঠোফোন সেবায় নির্ধারিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক 15% কোনো হেরফের হয়নি। কমানো হয়নি 200 টাকা সিম ট্যাক্সও। ফলে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডেটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিতই থাকছে। সম্পূর্ণ প্রত্যাহার না করা গেলেও যাতে 5% কমানো হয় সেটি আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই বাজেটে সেই সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের বিষয়টি আমরা লক্ষ্য করলাম না। এটি অত্যন্ত দুঃখজনক। কর্পোরেট করকে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে আসছে মুঠোফোন সেবাদাতারা। তবে উত্থাপিত বাজেটে পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটরদের ক্ষেত্রে নির্ধারিত 40% এবং পাবলিকলি ট্রেডেড নয় এমন অপারেটরদের 45% কর্পোরেট কর হার অপরিবর্তিতই রয়েছে। এতে হতাশ মুঠোফোন অপারেটররা। ন্যূনতম কর্পোরেট কর এটা আমাদের অনেক দিনের দাবি। আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে অযাচিত একটা কর, এটাকে যাতে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়, আমরা এই আশাটা এখনো করছি। যে কোনো পণ্যের উপর সর্বোচ্চ 15% ভ্যাট দিতে হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি এই সেবায় এখনও 98 লাখ গ্রাহককে সর্বোচ্চ 20% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আমলে নেওয়া হয়নি বিষয়টি। প্রান্তিক পর্যায়ের গ্রাহক কিন্তু এখনো 15 থেকে 20% ভ্যাট দিচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এনবিআর এর প্রতি যেটা অনুরোধ ছিল, এই 5% ভ্যাটটাকে প্রত্যেকটা লেয়ারে সমভাবে বন্টন করে দেওয়া যেতে পারে বলে আমাদের একটা ধারণা ছিল। খরচ বাড়ছে মুঠোফোনে টাকা লেনদেনে। পাবলিকলি ট্রেডেড এমএফএস প্রতিষ্ঠানের কর্পোরেট কর 32.5% থেকে বাড়িয়ে 40% প্রস্তাব করা হয়েছে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 37%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনায় টালমাটাল অর্থনীতিতে কোমর শক্ত করে দাঁড়িয়ে আছে কৃষি। অথচ সার ও বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়তে থাকায় উৎপাদন খরচ ওঠাতে কৃষকদের নাভিশ্বাস ওঠে। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেটে কৃষি উপকরণ আমদানিতে কর অব্যাহতি দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এইসব প্রস্তাবনা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি প্রধান উত্তরাঞ্চলের মানুষ। এতে কৃষি পণ্যের আমদানি নিরুৎসাহিত হবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। করোনার এই বিপন্ন সময়টায় উৎপাদনের ধারা শক্ত হাতেই ধরে রেখেছেন উত্তরাঞ্চলের কৃষক। এই মহামারীতে সকল খাতে যখন বিপর্যয়, তখন বেঁচে থাকার শক্তি জুগিয়েছে কৃষি। বৈশ্বিক এই সংকট উত্তরণে খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবারের বাজেটে। সার বীজ সহ কৃষি উপকরণের ভর্তুকি অব্যাহত রাখা ও কৃষি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে উৎপাদন খরচ ওঠাতে সহজ হবে বলে মনে করছেন উত্তরাঞ্চলের কৃষক। কৃষি যন্ত্রপাতি কৃষকদের জন্য ক্রয় সহজলভ্য হবে। একদিকে শ্রমিক সংকট যেমন নিরসন হবে, সময় সাশ্রয় হবে। সার, বীজ, কীটনাশক, কৃষি সরঞ্জাম সরকার যদি ভর্তুকি অব্যাহত রাখে, তাহলে কৃষকরা কৃষিকাজে চাষাবাদের জন্য মনোযোগী হবে এবং উৎসাহিত বোধ করবে। কৃষক আন্দোলনের নেতারা মনে করছেন এই খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়াও এগিয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমদানি করার যে আমাদের প্রবণতা কমে যাবে এবং আমাদের একটা কৃষি যন্ত্রপাতির স্বনির্ভর কারখানা গড়ে উঠতে পারে। ভর্তুকি অব্যাহত রাখা আর কৃষি উপকরণ আমদানিতে শুল্ক কর কমানোকে ইতিবাচক বললেও বরাদ্দকে অপ্রতুল বলছেন কেউ কেউ। এবারের বাজেটে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কর ছাড় কিংবা অব্যাহতি এবং কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে 680 কোটি টাকা বরাদ্দ করা হলো, এটা নিশ্চয়ই ইতিবাচক একটা দিক। কিন্তু আমরা মনে করি যে সার্বিকভাবে দেশের কৃষি অর্থনীতির যে প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ খুবই অপ্রতুল। করোনার অভিঘাতে বিধ্বস্ত অর্থনীতিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে কৃষি। এই সময়ে জাতীয় শ্রমশক্তি 41% থেকে বেড়ে 47% হয়েছে এই খাতে। ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহৎ চাল উৎপাদনকারী দেশ বাংলাদেশ। একইভাবে সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ এবং আম উৎপাদনে সপ্তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেখানে উত্তরাঞ্চলের অবদান সবচেয়ে বেশি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না দেশের লবণ চাষিরা। গেল কয়েক বছর ন্যায্য মূল্য না পেয়ে মাঠে অবিকৃত থেকে গেছে লাখ লাখ টন লবণ। তবে এবারের বাজেটে শিল্প লবণের উপর কর বাড়ানোর প্রস্তাবে দেশীয় লবণ শিল্প ঘুরে দাঁড়াবে বলে আশা চাষিদের।
এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজারের উপকূলীয় লবণ মাঠে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, লবণ দিয়ে দেশের চাহিদা মেটানো হয়, সে লবণ কিন্তু এখন অনেকটাই ন্যায্য মূল্য পাচ্ছে না এখানকার চাষিরা। গেল কয়েক বছর ধরে এই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে চাষিরা যেটা বলছেন, প্রায় গত 5 বছর ধরে তারা চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। লবণের যে উৎপাদন খরচ তাদের পরে 5 থেকে 6 টাকা, সেখানে তারা 2 টাকা থেকে 2.5 টাকা তারা মূল্য পাচ্ছেন, যার কারণে অনেকে মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। আবার অনেকে যে লবণ উৎপাদনের পর সেটি বিক্রি করতে না পেরে মাটিতে গর্ত করে কিংবা পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। তো বারবার প্রতি বছরই এই ধরনের অবস্থা হচ্ছে। সেই কারণে চাষিরা অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং মাঠ ছেড়ে চলে যায়। তো এবারে যে বাজেটের যে আমদানিকৃত লবণের উপর, শিল্প লবণের উপর যে প্রস্তাব দেওয়া হয়েছে কর বাড়ানোর, এতে অনেকটাই চাষিরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন, আমরা বেশ কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা বলছেন এই যে আমদানিকৃত যে শিল্প লবণ সেটি এখানে ভোজ্য লবণ হিসেবে ব্যবহার হতো, যার কারণে তাদের যারা মাঠে লবণ উৎপাদন করতো সেই লবণ অবিকৃত থেকে যেত, যার কারণে তাদের লোকসান গুনতে হতো। তো এবারে যেহেতু বাজেটে কর বাড়ানোর একটা প্রস্তাব এসেছে, সেহেতু তারা চাষিরা মনে করছেন এবারে চাষিরা ন্যায্য মূল্য পাবেন এবং সেটি তারা আগামী যে এবারের মৌসুমটা শেষ হয়ে গিয়েছে, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত লবণের মৌসুম ছিল, সেই মৌসুমটি শেষ হয়ে গেছে এবং আগামী মৌসুমে তারা নতুন উৎসাহ, উদ্দীপনা এবং আশার সঞ্চারের মাধ্যমে তারা ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন এবং সেই হিসাবে তারা মাঠে নামবেন। কক্সবাজারে আমরা বেসিকলি সূত্রে জানতে পেরেছি, দেশে প্রায় 22 লাখ মেট্রিক টন লবণ চাহিদা ধরা হয়েছে, তার মধ্যে 16.5 লাখ মেট্রিক টন উৎপাদিত হয়েছে বলে আমাদেরকে বেসিক জানিয়েছে। তো জেনিফার, এই ছিল আমার কাছে কক্সবাজার লবণ শিল্প এলাকা থেকে সবশেষ। কক্সবাজার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুপিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুপিয়ার মতো অনেকেই হিসাব মিলাতে পারছেন না সংসারের। গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ চালের দাম প্রকারভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের, আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে কেনা বেচা, আর এই জন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে, ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি, তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে, বেচা কিনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতার। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়াইছে, আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 60 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খাগড়াছড়িতে পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে তোলা হয়েছে জাপানি আম মিয়াজাকি বা সূর্য ডিমের। পাহাড়ের আবহাওয়া ও মাটি এই আম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে সূর্য ডিম বা মিয়াজাকি রেড ম্যাঙ্গো নামে পরিচিত। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে দামি আম। প্রতিটির গড় ওজন প্রায় 700 গ্রামের মতো। বিশ্ববাজারে প্রতি কেজির দাম প্রায় $70 বা 6000 টাকা। প্রচলিত আমের চেয়ে এই জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হবে বলে মনে করছেন কৃষি গবেষকরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথমত দেখে বোঝার কোনো উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি গাছ। 3 বছর পর এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা
ফ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন। এরপর দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। পাহাড়ের মাটি এ ধরনের আম চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি। এটা জাপানে এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। যারা কনজিউমার আছে ওনারা কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনারা কালেকশন করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ান সংগ্রহ করে আমরা মাতৃগাছ সৃজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। আন্তর্জাতিক মানের একটি আম, তো সুতরাং এটি বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম, যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্দুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে 40টির মতো গাছে ফল ধরেছে এবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। সময়ের বাণিজ্য। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মুহূর্তে বাজেট বিষয়ে দলের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেইখানে। এই করোনা কালেও অপ্রদর্শিত আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন হাজার হাজার লোক। ফলে মুক্তবাজার অর্থনীতিতে কম সমপ্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ সে সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। এবারের এই বাজেট হচ্ছে জিডিপির মাত্র 17.46%। 2021 অর্থ বছরের জন্য মূল বাজেট ছিল 5,68,000 কোটি টাকা, যা ছিল জিডিপির 17.90%। এই হিসেবে বাজেটের প্রকৃত আকার বৃদ্ধির পরিবর্তে সংকুচিত হয়েছে। কোভিডের অভিঘাত এখনও অনুভূত হচ্ছে। কতদিন তা থাকবে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে, আমরা তা জানি না। তাই পরিকল্পনা শুধু 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাজেটে মধ্যমেয়াদী প্রক্ষেপণ থাকা উচিত ছিল। অর্থমন্ত্রী এবারের বাজেটের শিরোনাম করেছেন জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদূর আগামীর পথে বাংলাদেশ। বাজেট নাকি দেওয়া হয়েছে মানুষের জন্য, শুনতে ভালো শোনায়, কিন্তু বাজেট দিন আনে দিন খায় এমন গোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায় নগদ অর্থ ক্যাশ ট্রান্সফারের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। এ খাতে পুরাতন ত্রুটিপূর্ণ ব্যাংক নির্ভর ঋণের কথাই বলা হয়েছে। ব্যাংক থেকে ঋণ বিতরণের যে সমস্যা মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয়েছে সেটা নিরসনে অদ্যাবধি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নয় বরঞ্চ আর্থিক প্রণোদনা প্রদানের প্রস্তাব করেছিলাম। আমরা যেটা করেছিলাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে যা করা হয়েছে, সরকার এই বাজেটে সম্প্রতি বিএনপি প্রদত্ত পরামর্শ আমলেই নেয়নি। করোনাকালীন এই বাজেটে স্বাস্থ্য এবং হতদরিদ্র শ্রমিকদের প্রত্যাশিত প্রণোদনা উপেক্ষিত হয়েছে। প্রস্তাবিত বাজেট দেখে মনে হবে সরকার মনে করে না আগামী দিনেও জনগণের ভোটের প্রয়োজনীয়তা আছে তাদের। কখনোই ছিল না। বাজেটে প্রণোদনার বরাদ্দ 5 থেকে 7% করার প্রস্তাব করেছিল বিএনপি। অনেক দেশে বাজেটে প্রণোদনার বরাদ্দ 10 থেকে 20% পর্যন্ত হয়েছে, কিন্তু সরকারের বরাদ্দ 2%-এর নিচে। এটা লোক দেখানোর প্রণোদনা, এটা সচ্ছলতা ও ক্রয় ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে না। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট বিষয়ে দলের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেইখানে। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা না বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আগামী অর্থ বছরের জন্য 3,30,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের ভার দিয়ে বাজেট প্রস্তাব করেছে সরকার। এতে লক্ষ্যমাত্রা পূরণে বরাবরের মতো ভ্যাটকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিষ্ঠানটি অনেক পিছিয়ে ছিল। এ কারণে অর্থনীতিতে গতি না ফিরলে করোনাকালে এইবারও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাজরা শিউলির রিপোর্ট। বাজেটের আকার বাড়ার সঙ্গে প্রতি বছরই বাড়ে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা। করোনার কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক ধারা বজায় থাকলেও কমেনি এনবিআরের আদায়ের লক্ষ্যমাত্রা।
3,01,000 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল পর্যন্ত চলতি অর্থ বছরের 10 মাসে সংস্থাটি 1,03,470 কোটি টাকা কম আদায় করেছে। এরপরেও আগামী অর্থ বছরে 3,89,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে এনবিআরকে 84 ভাগ রাজস্ব যোগানের দায়িত্ব দেওয়া হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ 3,30,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে স্থানীয় সরকার যদিও করের আওতা বৃদ্ধি, অনলাইনে রাজস্ব আদায় এবং অর্থপাচার রোধে নানা পদক্ষেপের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাবিত লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের মূল লক্ষ্যমাত্রার সমান হলেও আয়ের সব সুযোগ নিম্নমুখী থাকায় তা অর্জন সম্ভব নয় বলে মনে করেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। যে অর্থনীতির থেকেই রেভিনিউ আর্নড হবে, সেই অর্থনীতি সচল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এনবিআর এর কাছে টার্গেট দিয়ে তো রেভিনিউ তো আর্নড হবে না। বেসরকারি বিনিয়োগ হতে হবে, কর্মসৃজনমূলক প্রকল্প আসতে হবে। প্রস্তাবিত বাজেটে নেই বাড়তি করের চাপ। এছাড়া বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কমানো হয়েছে কর্পোরেট কর হারও। তবে রাজস্ব আয় বাড়াতে অনলাইন ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন ও এনবিআর এর সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। এনবিআর ডিজিটাল সিস্টেমে চালু করা, কর জালের আওতা বৃদ্ধি করা, কর ফাঁকি রোধ করা এবং এনবিআর এর নিজের ভিতরে প্রাতিষ্ঠানিক যে সমস্ত দুর্বলতা রয়েছে সেগুলো থেকে যদি বেরিয়ে আসতো তাহলে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহায়ক হতো। প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকি বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ এবং বকেয়া ভ্যাটের ওপর সুদহার কমানো হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের করের চাপ কমাতে টার্নওভার কর কমিয়ে 0.25% করা হয়েছে। সময়ের বাণিজ্য। সব গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানিধায়ীদের আস্থা ও বিশ্বাসের মধ্য দিয়ে 21 বছরে পদার্পণ করল যমুনা ব্যাংক। গুলশানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালক কানুতুস মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। জাতীয় স্বার্থে বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন এই অঞ্চলের ব্যবসায়ীরা। এই জন্য চূড়ান্ত বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সহ নতুন নতুন শিল্প অবকাঠামো নির্মাণের তাগিদ দিয়েছেন তারা। ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের আমদানি রপ্তানির প্রধান দ্বার, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার এই অঞ্চলে কর্ণফুলী টার্নেল, বে টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, যা চট্টগ্রামকে শুধু রিজনাল কানেক্টিভিটি হিসেবে নয়, প্রতিষ্ঠা করবে দক্ষিণ এশিয়া তথা আন্তর্জাতিক কানেক্টিভিটি হিসেবেও। চলমান এসব প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে চলতি অর্থবছরে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি এখানকার ব্যবসায়ী নেতাদের। যে অনগোয়িং প্রজেক্টগুলি আছে, বঙ্গবন্ধু শিল্পনগর, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম থেকে এয়ারপোর্ট পর্যন্ত হাইওয়ে, এইগুলি যেন অন টাইম শেষ হয়। এগুলি অন টাইম শেষ হলে তাহলে অর্থনীতিতে একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে। উত্থাপিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানকে ছাড় দেওয়াকে স্বাগত জানিয়ে নতুন শিল্প কারখানা গড়তে অবকাঠামো নির্মাণের বিশেষ নজরদারির প্রস্তাব শিল্প মালিকদের। ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করার জন্য শিল্প কারখানা তৈরির সাথে সাথে যেন বিদ্যুৎ, গ্যাস অবকাঠামোগুলো আরও বেশি সমৃদ্ধ করা উচিত। কন্টেনারগুলো আসার পর মানে ওই পর্যাপ্ত জায়গার অভাবে এগুলা আনস্টাফিং করা যাচ্ছে না। এগুলোর জন্য আমরা আরএমজি সেক্টর থেকে চাই যত সহসাত এগুলার মানে আনস্টাফিং করার ব্যবস্থা করা হোক। মুন্সিগঞ্জের পদ্মা তীরের মা মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ার পরও দামে চড়া। একদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়ে গেছে 600 টাকার মতো। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বর্ষা সামনে, দিন যত যাচ্ছে ইলিশের যোগানো তত বাড়ছে। জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশও ধরা পড়ছে। ছুটির দিনে তাই পদ্মা তীরে ভোরের ইলিশের হাটে ধুম বেচাকেনা।
কিন্তু 24 ঘন্টার ব্যবধানে এক লাফে 1200 টাকার বড় ইলিশের দাম ঠেকেছে কেজিতে 1800 টাকা। আর 800 থেকে 900 গ্রামের নতুন ইলিশের দাম হাঁকা হচ্ছে 1400 থেকে 1600 টাকা। ক্রেতা বেশি, বলা হচ্ছে মাওয়া শিমুলিয়ার হোটেলগুলোতে অধিকাংশ ইলিশ কিনে নেয় দামে এমন আগুন, তাই অনেক ক্রেতা ইলিশ না কিনেই ফিরে গেছেন। ঢাকা থেকে আসছে ইলিশ মাছের আশায়, একটা ইলিশ মাছ কিনবো, খুব শখ করে আসছি, কিন্তু যে দাম হাতের নাগালের অনেক বাইরে। অনেক কাস্টমার আছে, অনেক দাম, তারপরে অনেক 1800 থেকে 1600 টাকা কেজি। প্রত্যেকটা হোটেলওয়ালারা আমাদের এখানে মাছ কিনতে আসে, এই কারণে মাছের দামটা একটু বাড়তি। হাটে বেচা কেনার প্রসার বেড়েছে, তাই ইলিশের এই হাটে স্থান সংকুলান হচ্ছে না। যে জায়গা দেওয়া হয়েছে আমাদের আর 2 বিঘা জায়গা দিলে এই দূর দূরান্ত থেকে যেই ক্রেতাগুলি আসে গাড়ি ঘোড়া নিয়ে এই গাড়িগুলি পার্কিং করতে পারে। 2 ঘন্টার ভোরের হাটটিতে বেচা কেনা হয় প্রায় কোটি টাকার মাছ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারীকালেও মেগা প্রকল্পগুলোর বরাদ্দ বেড়েছে, সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ, মুঠোফোন ইন্টারনেটের খরচ না কমায় হতাশা। করোনায় বিধ্বস্ত অর্থনীতিতে কোমর শক্ত করে দাঁড়িয়ে কৃষি। বাজেটে উপকরণের দাম কমানোর খবরে কৃষকরা খুশি, তবে বরাদ্দ পর্যাপ্ত নয় বলছেন সংশ্লিষ্টরা। এবং খাগড়াছড়ির পাহাড়ি জমিতে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ। প্রতি কেজির দাম বিশ্ববাজারে প্রায় 6000 টাকা। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।